সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। দেখেন, আমরা প্রায়ই আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে বিভিন্ন উপমা দিয়ে তাদেরকে আমাদের শত্রু বলে বিবেচনা করার, গণ্য করার ঝুঁকি নেই। দেখেন, পৃথিবীটা মূল্যায়ন করতে বা শক্তিশালী আর দুর্বলদেরকে মূল্যায়ন করতে হলে আগে নিজের অবস্থান সম্পর্কে বুঝে নিতে হবে। আপনার কাছ থেকে প্রতিনিয়ত সাহায্য পাওয়া, কম দ্রব্যে কম মূল্যে পণ্য পাওয়া, ব্যক্তিটি এসে যদি আপনার সাথে চোখ রাঙায়, আপনি কি সহ্য করবেন? করবেন না। এখন কথা হলো, নয়া পরাশক্তিতে পরিণত হয়েছে ভারত। তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকেও হয়, বিভিন্ন দিক থেকে হয়, এবং একটা রাষ্ট্র পরিচালনার জন্য ভৌগোলিক দিক থেকে এই ভারত বাংলাদেশের এমন জায়গায় অবস্থিত যাদেরকে ছাড়া আমাদের অস্তিত্ব ধরে রাখা, টিকিয়ে রাখা শুধু কঠিন নয়, চরম আকারের কঠিন। এটা আপনি মানুন আর নাই মানুন। আপনি ভারতের সাথে শত্রুতা করে, আমি ভারতের সাথে শত্রুতা করে ভারতকে ফাপড় দিতে যে কানঠাসা খাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি আমাদের সৃষ্টি হয়েছে। এক এক করে যদি আপনাদেরকে বলি, দেখেন, আজকেও এক পার্টিকেল ফ্যাক্টরির মালিক, ওনার আরও 3টা পোশাক শিল্প ছিল, টেক্সটাইল শিল্প বা স্প্যানিং শিল্প ছিল, তিনি সবগুলো বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে তিনি বলেছেন যে সরকারের সাথে মিটিংয়ে বসছিলাম, তার সরকার নাকি বলছে আগামী 2 বছরের মধ্যে যে ক্রাইসিস বা সংকট বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে, মানে গ্যাস এবং বিদ্যুতের ক্ষেত্রে যেটা শুরু হয়েছে, যে তাদের পক্ষে অসম্ভব এই সমস্যা সমাধান করা। এখন দেখেন, যদি বিদ্যুতের কথা ধরি, আদানি বেশি মূল্যে বিদ্যুৎ, বেশি মূল্য নিয়েছে, তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে, তারা বাকিতে বিদ্যুৎ দিয়েছে। এখন তাদের সাথে সঙ্গত কারণে, কোনো কারণে একটা ত্রুটি বিচ্যুতি হয়েছে, তাই তাদের সাথে আমদানি রপ্তানিতে একটা মনোমালিন্য শুরু হয়েছে। যেহেতু ভারতের সাথে আমাদের এখন সম্পর্ক সঙ্গত কারণে, ভারতের শত্রুদের সাথে সম্পর্ক করার কারণে ভালো নেই। এখন দেখেন, এই যে বিদ্যুৎ সেক্টরটি নিয়েই যদি আমি আলোচনা করি, বিদ্যুতের আমদানি যা হয় অধিকাংশ আসে ভারত থেকে, নেপাল থেকে আর ভুটান থেকে। এখন নেপাল আর ভুটান ইচ্ছা করলেও আপনার বেশি করে বিদ্যুৎ প্রোভাইড করতে পারবে না যদি সেটার অনুমতি বা অনুমোদন ভারত না দেয়। তাই আপনি যত বড়ই চুক্তি করেন, যত কম দামে, যদি নেপাল বলে বাংলাদেশকে ফ্রি দেবে, তারপরেও সেটা বাংলাদেশে নেওয়ার সক্ষমতা বা ক্যাপাবিলিটি নেই। কারণ এটা যে দেশের উপর দিয়ে আসবে সেই দেশটির নাম ভারত। পাশাপাশি প্রতিনিয়ত ভারতের সাথে সমস্যা সৃষ্টি করার কারণে আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে। ভারত এখন বলছে আগে দিতাম সস্তায়, এখন আমি মিটার চার্জ, এখন আমি পাইপলাইন চার্জ, এখন আমি চার্জ সে চার্জ বসায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে দিয়েছি। এমনিতে এ সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এসে 2-3 দফা বিদ্যুতের মূল্য বাড়িয়েছে, তার মধ্যে বিদ্যুৎ থাকছে না, আবার বিলে পর্যাপ্ত একটা সংঘর্ষ দেখা যাচ্ছে। আর বিদ্যুৎ প্রোভাইড করতে সরকার এমনভাবে ব্যর্থ হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েটের মতো প্রতিষ্ঠানে দিনে 5 ঘন্টা বিদ্যুৎ থাকবে না, এটা দেখা যাচ্ছে। আইনমন্ত্রীর অনুষ্ঠানে 2 বার করে বিদ্যুৎ চলে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আসলে তাদের একটা জিনিস প্রদর্শনীর সময় বিদ্যুৎ চলে যায়, মানে এতই অ্যাকিউট আকার ধারণ করেছে। এখন দেখেন, এই সমস্যার সমাধানে বাংলাদেশের হাতে উপায় কী, পন্থা কী? বাংলাদেশের যে পরিমাণ মেশিনপত্র রয়েছে, তাতে করে এটা আগামী 2 বছরের মধ্যে যে প্রচুর পরিমাণ উৎপাদন করবে। এই যে মেশিনগুলো এখন স্বাভাবিকভাবে যেটা উৎপাদন হতো, এই মেশিনগুলো নষ্ট হওয়ার কারণে ভবিষ্যতে ওগুলো থেকে তো উৎপাদন করতেও একটা লেন্দি প্রসেস, আবার এগুলো নষ্ট হয়ে যাবে। একসময় নষ্ট হয়ে গেলে সেগুলো ক্রয় করার ক্যাপাবিলিটি বাংলাদেশে থাকবে কি না, এটাও একটা ব্যাপার। এবার দেখেন,
এই যে জ্বালানি, এই জ্বালানি পরবর্তীতে দেবে কারা? এই মেশিনগুলো চালাইতে যে জ্বালানি, সে জ্বালানির জন্য কোনো না কোনো ফরম্যাটে ভারতের উপর নির্ভরশীল থাকতে হয়। তাহলে এখন এই বিদ্যুৎ যে দেশে নেই বর্তমান সময়ে, সে দেশে শৈল্পিকভাবে বা শিল্পগতভাবে কলকারখানার দিক থেকে তারা একেবারে ব্যালেন্স জিরো। তার মানে তাদের আমদানি মানে রপ্তানি শিল্পটা ধ্বংসের দিকে চলে গিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ৬২,০০০ শ্রমিক, ৯৫টি শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে ৬২,০০০ শ্রমিক যদি নথিপত্রে এতজন হয়, আরও ছোটো মাঝারি ক্ষুদ্র যে মাঝারি শিল্পগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে কি হয়েছে? তাহলে এখন এই বিদ্যুতের সমস্যার সমাধানের ভারত ছাড়া বাংলাদেশের হাতে বিকল্প কোনো অপশন নেই। আপনি যত চেষ্টা করেন, যেভাবেই চেষ্টা করেন না, কারণ জিওগ্রাফিক্যাল দিক থেকে, ভৌগোলিক দিক থেকে, আমার থিঙ্কিং অ্যান্ড থট থেকে আমি বুঝে আটকাই গেছি। এখন তারা যেহেতু ব্যবসা করতে চায়, তাদের সাথে আমাদের বেনিফিটটার লক্ষ্য রেখে ব্যবসা করা ছাড়া তাদের সাথে যদি বেশি ঘাওড়ামি করি, ঘাটত্রামি করি, তাহলে আমাদের আবার সেই লম্পর যুগে, আবার সেই হেরিকেনের যুগে, আবার সেই কুপির যুগে ফিরে যাওয়া ছাড়া বিকল্প কোনো অপশান আছে কিনা? এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এটা করবে, চীন আমাদেরকে সাহায্য করবে, বা পাকিস্তান আমাদের বন্ধু। এখন ঘটনা হলো, দেখেন এই রাষ্ট্রগুলোর সাথে এখনও তো আমাদের মানে বন্ধুত্বটা ভারতের চেয়েও বেশি, কিন্তু আমরা কি পেরেছি যে এদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের শিল্প কলকারখানা যে মানে শক্তি বা জ্বালানির অভাবে বন্ধ হয়ে যাচ্ছে, ওই সেক্টরটি ঠিক করার? আমি আপনি সকলেই এক বাক্যে স্বীকার করব নেই। এখন যেহেতু পারছেন না, এই অ্যাকিউট সিচুয়েশনে, এই তীব্র মারাত্মক ভয়ানক সিচুয়েশনে পারছেন না, এরপরে যখন বাংলাদেশের বেকারত্বের বিস্ফোরণ ঘটবে, এরপরে বাংলাদেশে যখন মারাত্মক দুর্ভিক্ষের সম্মুখীন হবে, দুর্ভিক্ষের মুখে পতিত হবে, তখন কে রক্ষা করবে? আপনার আমাকে? মার্কিন যুক্তরাষ্ট্র যদি তখন পারে, তাহলে এখন কেন পারছে না? তাহলে এখন এই বিদ্যুৎ, যতদিন বিদ্যুতের সমস্যার সমাধান না হবে, ততদিন আপনি বেকারত্বের সমস্যার সমাধান করতে পারবেন না। আপনার একের পর এক শিল্প কলকারখানার মালিক দেউলিয়া হয়ে তারা তাদের পরিবার নিয়ে বিদেশ চলে যাবে। এইটা আবার পুনরায় চালু করার মতো লোক আপনি খুঁজে পাবেন বলে আমার মনে হয় না। এখন ঘটনা কী দাঁড়াইলো? তাহলে আপনার আজ হোক, কাল হোক, পরশু হোক, তরশু হোক, আপনার বিদ্যুতের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনি ভারতকে অ্যাভয়েড করে কোনো কিছু করতে পারবেন না। তাহলে এখন ভারত তো একটু দাদাগিরি দেখাবেই, এটা স্বাভাবিক। আপনার কাছ থেকে সুবিধা নেয়, আপনার সাথে ভারত ব্যবসা বাণিজ্য করে প্রফিট নেয়, এজন্য যদি আপনি দাদাগিরি দেখান, তো ভারত কবি আমি এদেশে না বিক্রি করে আর এক দেশে বিক্রি করব। ভারত এমন একটা রাষ্ট্র, যে দেশ থেকে ক্রুড অয়েল কেনে সেই দেশেই আবার ডিজেল সাপ্লাই করে। এখন এরকম আপনার দেশে একটা রিফাইনিং কোম্পানি নেই, আপনার ডিজেলটা কে দেবে? চীন তার নিজের চাহিদা পূরণ করতে পারে না ডিজেলের, পাকিস্তানের নিজের যোগ্যতা নেই, মার্কিন যুক্তরাষ্ট্র এখন এত সমস্যায়, এত যুদ্ধ করতে করতে এত সমস্যায় জর্জরিত, ও কোল লাইন দিয়ে পাঠাবে কোনো সুযোগ নেই। এখন আপনার ডিজেল কার কাছ থেকে নেবেন? সেই দিন শেষে যে ডিজেলের জন্য আপনাকে সেই ভারতের উপর নির্ভর করতে হচ্ছে, ভারতের দ্বারস্থ হতে হচ্ছে। আপনার কাঁচামাল সামগ্রী যেগুলো আছে সেগুলো জন্য আপনার ভারতের উপর নির্ভর করতে হচ্ছে। যখনই কোনো দ্রব্য সামগ্রীর দাম, কাঁচামাল, পেঁয়াজ, রসুন, আদা, মানে এগুলোর মূল্য যখন অনেক বেশি বৃদ্ধি পায়, তখন আমরা বাজারকে নিয়ন্ত্রণ করতে, তখন চালের দাম অত্যাধিক বৃদ্ধি পায়, তখন আমরা বাজারকে নিয়ন্ত্রণ করতে ভারতের দ্বারস্থ হয়। আমরা আজ দেখেন কোন সেক্টরটা আজ আমাদের দেশের এক এক করে শিল্প কলকারখানা বন্ধ হচ্ছে, সেগুলো দেখেন কি কারণে বন্ধ হচ্ছে? এই ভারতের সাথে দাদাগিরি করতে যে আমরা এই একের পর এক বিপদে পড়ে যাচ্ছি। এখন দেখেন দিন শেষে যে ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক লেভেলের ব্যক্তিত্ব, যাকে ক্ষমতায় বসানোর পরে আমরা ভেবেছিলাম যে কি না কি হয়ে যাবে, ভারতের কোনো কাজে লাগবে না, কিন্তু সেই দিন শেষে যে সেই ডক্টর ইউনূস ভারতের হাত পায়ে ধরেছে দেশকে পরিচালনা করার জন্য, ভারতের কাছ থেকে শেখ হাসিনার চেয়ে অনেক বেশি গুণ পণ্য সামগ্রী আমদানি করেছে। সেগুলো আপনি সরকারি নথিপত্র দেখলেই বুঝতে পারবেন কত চাল আমদানি করেছে। শেখ হাসিনার আমলে ৩৫ বা ৪০ ডিজেল মেট্রিক টন মানে ডিজেল আসতো, সেটা ২০০-র উপরে ছাড়াই দিয়ে গেছে। ২০০ কত মেট্রিক টন এরকম ডিজেল আমদানি করেছে। একের পর এক ভারতে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে গেছে, তৈয়দ হোসেনকে পাঠানোর জন্য উদগ্রীব হয়ে গিয়েছে।
দিন শেষে যে কোনো কিছুই করতে পারে নাই। কারণ এই যে আপনি আমি আমাদের আগে বেঁচে থাকা, আগে ওই যে আমি একটা প্রায় কথা বলি, নিজে বেঁচে থাকলেই তো বাপের নাম। এখন আপনার আমার যদি বেঁচে না থাকা হয়, তাহলে আমার আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব ওটা তো পরের হিসাব। এই যে শুরু হয়েছে এভাবে করে একসময় জনমনে আপনার আমার প্রতি একটা বিস্ফোরণ, একটা জনমনের প্রতি একটা বিতৃষ্ণা সৃষ্টি হবে। চুরি ডাকাতি ছিনতাই রাজধানী খুন খারাপি এগুলো বেড়ে যাবে। মানুষের যদি দুর্ভিক্ষ হয়, আমি আপনি নিরাপদে বাড়িতে বসে আমার আপনার রোজগার করা খাদ্যশস্য খেতে পারবো কি না এটা সন্দেহ আছে। আর আমার প্রতিবেশী না খেয়ে মারা গেলে আমি কেমনে খাবো, এটাও কিন্তু একটা ব্যাপার। এই জন্য আমার যা মনে হয়, দিন শেষে যে এ চুক্তি ও চুক্তি কেউ কাউকে বাঁচায় না। এই যে মক্কা চুক্তি হয়েছে বা প্রতিরক্ষা চুক্তি সৌদি, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে হয়েছে, সেখানে আমাদেরকেও নেবে। আমি ধরে নিলাম আমাদেরকে নিক, এবং আমরা বাংলাদেশটাই ইন্টারেস্টেড, যার কারণ আমরা ভারতকে পছন্দ করি না। এখন আপনি গেলেন, ভারত সাময়িকভাবে একটু প্রেশার ফিল করলো, কিন্তু দিন শেষে যেই দেখেন এই পাকিস্তানের সেদিন ইরান আক্রমণ করলো, জাহাজ ধ্বংস করে দিল, সৌদি এবং তুরস্ক কিছুই করতে পারেনি। সৌদির বা তেল শোধনাগার ধ্বংস করে দিল, কই কিচ্ছু করতে পারি নাই। এই যে তুরস্ক আর পাকিস্তান, তুরস্কের তুর্কি ঘাঁটিতে, সিরিয়ার তুর্কি ঘাঁটিতে ইসরায়েল আক্রমণ করলো, কই পাকিস্তান আর সৌদি কিছুই করতে পারি নাই। দিন শেষে যে ওই চুক্তিটা দিয়ে মানসিক শান্তি এবং প্রতৃপ্তি পাওয়া ছাড়া বিকল্প কোনো অপশান আছে বলে আমার মনে হয় না। তো এই জন্য অমুকের দাদাগিরি, অমুকের আধিপত্য ধ্বংস করব। দেখেন দাদাগিরি আধিপত্য ডক্টর ইউনূস একটা সেক্টর দেখাইতে পারে নাই, আপনারাও দেখাইতে পারছেন না। দেখেন আপনি যার কাছ থেকে সুযোগ সুবিধা নেবেন, সে তো একটু মানে করেন মুড বাসান দেখাবে। কেন আপনার কাছ থেকে যারা সুযোগ সুবিধা নেয় তাদের সাথে আপনি মুড বাসান দেখান না? এরকম একটা সেক্টর আপনি দেখান তো, দেখাইতে পারবেন না। কিন্তু দিন শেষে হলে আমি আপনি আমাদের দেশকে ধ্বংস না করি। আর ওই কথা একটা দীনেশ ত্রিবেদী গতকালকে একটা কথা বলেছে, দেখেন দিন শেষে রাজনৈতিক বিষয়টাকে আমরা ভেতরে না টেনে ব্যবসায়িক যে বিষয়টা ব্যবসায়িক জায়গায় রাখি, তাহলেই জনগণ বাঁচবে। কারণ আগে তো জনগণের বেনিফিটটা আমাদেরকে দেখতে হবে। রাজনৈতিক বেনিফিট যারা মনে করছেন যে রাজনৈতিক বেনিফিটটা আমাদের দরকার, আর রাজনীতিকে ব্যবসা বাণিজ্য হিসাবে করে খাচ্ছে, তাদের দিকে তাকায় দেশটাকে ধ্বংসের দিকে দিয়েন না, ভারতের সাথে শত্রুতা বাড়ায়েন না। তাহলে দিন শেষে যে একের পর এক সব কিছু ক্লোজ হয়ে যাবে। এখন আমদানি চললেও রপ্তানি, আমদানি যে করবেন, রপ্তানি না হলে আয় কোথায় হবে, আয় কোথা থেকে হবে? এখন দেখেন একের পর এক মধ্যপ্রাচ্য থেকে শুরু করে কানাডা, অস্ট্রেলিয়া, উন্নত দেশগুলো, ইউরোপের দেশগুলো আমাদের পাসপোর্ট দেখলেই মানে লাল কালি মেরে দিচ্ছে, আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে। সুতরাং দিন শেষে যে আমরা ক্রমান্বয়ে বিপদের দিকে যাচ্ছি, একটু সচেতন হন সবাই। মানে এর দালাল, ও মুসি, ও মেতর, এসব কথাবার্তা না বলে আসুন না ভাই, আমরা দেশটাকে গড়ার জন্য একটু নমনীয়তা দেখাই, ডিপ্লোম্যাটিক আচরণ করি। আমরা এই মানে মূর্খের মতো আচরণ করে দেশটিকে ধ্বংসের হাতে ফেলে না দেই। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।